সাধারণত ভাইরাসজনিত রোগই হলো আমাদের এই চিকেন পক্স। সাধারণত দেখা যায় যে কোনো বাচ্চার প্রথমে জ্বর এলো, তারপরে তার একটু মাথা যন্ত্রণা করছে, হাত পা ব্যথা করছে, ঠিক তার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই ছোট ছোট দানা বেরোতে শুরু করে। মূলত দেখা যায় এই দানাগুলো মুখে, বুকে বা পেটের দিকে বেশি বেরোয়, পিঠের দিকে, তারপরে ধীরে ধীরে হাত পায়ের দিকে বেরোয়। তো এইভাবেই কিন্তু পক্স প্রথম সিমটমস নিয়ে আমাদের কাছে আসে। কোনো একজন মানুষ যদি এর কন্ট্যাক্টে আসে, মোটামুটি 80% চান্সে তার পক্স হতে পারে। পক্স হলে স্নান করা যাবে না, এটা কমপ্লিটলি একটা মিথ। বসন্তকাল এলেই বাচ্চাদের পক্স হওয়া শুরু, আর এই পক্স নিয়ে অনেক মিথ রয়েছে। সেই ভুল ধারণাগুলো ভাঙার জন্যই আমাদের আজকের পর্ব। নমস্কার, আমি মৌপ্রিয়া এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গৌরীদেবী হসপিটালসের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডক্টর দেবাঞ্জনা বসাক। ম্যাম, আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার, আমি ডক্টর দেবাঞ্জনা বসাক, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গৌরীদেবী মেডিকেল কলেজ, ডিপার্টমেন্ট অফ পেডিয়াট্রিক্স। ম্যাম, বসন্তকাল এলেই দেখা যায় পক্স বা চিকেন পক্স বেশি হয়, এটা কেন? বসন্তকাল হলেই পক্স আমরা একটু বেশিই দেখতে পাই এই সময়টাতে। এটা হওয়ার কিছু কারণ আছে। প্রথমত, এই বসন্তকাল জাস্ট ঠান্ডার পরে এমন একটা আরামদায়ক ওয়েদার, যেই সময়টা প্রচুর গ্যাদারিংস হয়, প্রচুর অনুষ্ঠান হয়, তো মানুষের এক্সপোজারটা বাড়ে। সেকেন্ড হচ্ছে, জাস্ট আফটার উইন্টার আমাদের ইমিউন সিস্টেমটাও এই সময়টা একটু প্রশমিত অবস্থায় থাকে, মানে একটু ডাউন রেগুলেশন বলবো। তো সেজন্য কি হয়, এই ভাইরাল ইনফেকশনগুলোকে প্রোটেকশন দেওয়ার মতন ক্ষমতা আমাদের শরীরে এই সময়টায় থাকে না। তৃতীয়ত হচ্ছে, এই যে পক্স, চিকেন পক্স মূলত যে ভাইরাসের দ্বারা হয়, সেই ভাইরাস এই ফ্লাকচুয়েটিং টেম্পারেচারটাতেই ভালো এই সময় গ্রো করতে পারে। তো অ্যাজ কি ভাইরাসও সেখানে রয়েছে, এই সময় গ্যাদারিংসও বেশি হচ্ছে, আমাদের বডি ইমিউনিটি অর্থাৎ হোস্ট ফ্যাক্টর যেটা, বডি ইমিউনিটিটাও এই সময় লো রয়েছে। এই তিনটের মিলিত কারণের জন্যই দেখা যায় যে বসন্তকালে পক্স বেশি হয়। ম্যাম, এই পক্সটা কী ধরনের রোগ? মানে এটা কি শুধুমাত্র ভাইরাসের কারণেই হয়? হ্যাঁ, মূলত যে চিকেন পক্স বলে আমরা যেটাকে জানি, সেটা হচ্ছে ভাইরাসজনিতই রোগ। এটা হচ্ছে ভ্যারিসেলা জস্টার ভাইরাস, যার ভালো নাম। এটা একটা ডিএনএ ভাইরাস মূলত, এবং তার বাইরে আমাদের ভাষায় আমরা বলি এনক্যাপসুলেটেড ভাইরাস, মানে এর বাইরে একটা ক্যাপসুল থাকে, এনভেলপড ভাইরাস বেসিক্যালি। তো সাধারণত ভাইরাসজনিত রোগই হলো আমাদের এই চিকেন পক্স। আগে একটা স্মল পক্সও হতো এই সময়ে, কিন্তু সেই স্মল পক্সটা এখন ইরাডিকেটেড হয়ে গেছে, এখন কোথাও হয় না, শুধু ল্যাবরেটরিতে কিছু কারণে, কিছু গবেষণার জন্য সেইটা স্ট্রেন রাখা আছে। আদারওয়াইজ যে চিকেন পক্স যেটা আমরা কমনলি বলে থাকি, সেটা একটা ভাইরাসজনিতই রোগ। এই পক্স হলে বাচ্চাদের মধ্যে কি ধরনের লক্ষণ দেখা যায়? বাচ্চাদের মধ্যে পক্স হলে মূলত যেরকম সাধারণ ভাইরাল ইনফেকশনে জ্বর, সর্দি হয়, কাশি হয়, কারণ মাথার যন্ত্রণা, গায়ে হাত পা ব্যথা, এই সব সিমটমসই দেখা যায়। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে, টিপিক্যাল পক্সের একটা র্যাশ বেরোয়। এই র্যাশটাই কিন্তু অন্যান্য ভাইরাল ফিভারের থেকে আমাদের ভ্যারিসেলাকে ক্লিনিক্যালি আমরা ডিফারেন্সিয়েট করতে পারি, আলাদা করতে পারি। তো সাধারণত দেখা যায় যে কোনো বাচ্চার প্রথমে জ্বর এলো, তারপরে তার একটু মাথা যন্ত্রণা করছে, হাত পা ব্যথা করছে, ঠিক তার 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যেই ছোট ছোট দানা বেরোতে শুরু করে। মূলত দেখা যায় এই দানাগুলো মুখে, বুকে বা পেটের দিকে বেশি বেরোয়, পিঠের দিকে, তারপরে ধীরে ধীরে হাত পায়ের দিকে বেরোয়। তো এইভাবেই কিন্তু পক্স প্রথম সিমটমস নিয়ে আমাদের কাছে আসে বাচ্চাদের ক্ষেত্রে। অনেক সময় জ্বর হওয়ার পরেই দেখা যায় একটা জল ফোঁড়া টাইপের হচ্ছে, বা জ্বর থেকে একদম কনভার্ট হয়ে যায় সেটাতে, এটা কেন হয়? হ্যাঁ, যেটা আমি আগে বললাম, তুমি সেটার এক্সপ্লানেশনটা জানতে চাইছো, ঠিক আছে। ব্যাপারটা যেটা হচ্ছে যে প্রথমত আমাদের জানতে হবে যে পক্সের যে র্যাশটা হয় সেটা কী ধরনের হয় বা কিভাবে হয়, সেটা একটু ভালো করে জানতে হবে। আমরা যেটা আগে আমি বললাম, যেটা ডিস্ট্রিবিউশনটা হচ্ছে কি না, প্রথমে ট্রাঙ্কের থেকে পেরিফেরির দিকে, ঠিক আছে, মানে প্রথমে বডিতে বেরোবে, ফেসে বেরোবে, তারপর ধীরে ধীরে হাতে পায়ে বেরোবে, মুখের ভেতরেও অনেক সময় বেরোয়, কিন্তু কখনোই এটা পামস অ্যান্ড সোলসে বেরোয় না, এটা মনে রাখতে হবে। তারপরের পয়েন্ট হচ্ছে যে প্রথম যে র্যাশটা থাকবে সেটা একটা, আমাদের ভাষায় আমরা বলি ম্যাকিউলার ফর্ম। ম্যাকিউলার মানে কি হবে, জাস্ট আমরা দেখবো একটা লাল রঙের একটা দাগ হচ্ছে, যেটা হয়তো হাতে আমি ভালো মতন বুঝে উঠতে পারছি না বা অল্প বুঝতে পারছি, এরকম। তারপরে সেটা হবে কনভার্টে কি প্যাপিউলে। প্যাপিউল মানে একটা এলিভেটেড একটা
লাল রঙের দানার মতন হবে, যেটা আমরা হাতে ভালো করে ধরতে পারবো। এরপর এই র্যাশটা কি হবে, ভেসিকল ব্লিস্টার ফর্ম, যেটাকে আমরা বাংলায় বলি ফোস্কার মতন। কিন্তু ফোস্কার ভেতরে যে ফ্লুইডটা থাকবে সেই ফ্লুইডটা একদম ক্লিয়ার, আমরা বলি যে শিশিরের ফোঁটার মতন একটা র্যাশ যেটা বেরোয় সেটাকে আমরা ভেসিকল বলি, ক্লিয়ার ফ্লুইড ফিল্ড ভেসিকল। এরপরে কি হবে, এর পরের স্টেজটা হচ্ছে সেই ফ্লুইডের কালারটা ধীরে ধীরে ফগি হতে থাকবে, মানে কালারটা ডার্টি হয়ে যাবে। অ্যান্ড তারপরে লাস্ট স্টেজ হচ্ছে সেখানে স্ক্যাব তৈরি হওয়া, যেটা আমরা বলি চলটা ওঠা বলি আমরা, যেটা সাধারণ বাংলাতে সেই জিনিসটা। তো পক্সের যে র্যাশটা, এই ডিফারেন্ট টাইপের র্যাশ হয় এবং দেখা যায় সবগুলো র্যাশ একসঙ্গে ওঠে না। একটা কিছু দানা একসঙ্গে বেরোলো এক জায়গাতে, আবার একদিন পরে আবার কিছু দানা একসঙ্গে বেরোলো। তো প্যাপিউল, ম্যাকিউল, ভেসিকলস, স্ক্যাব সবগুলো একসঙ্গে থাকতে পারে একটা পেশেন্টে। তো মাল্টি ফর্মে আমরা পেতে পারি র্যাশটা পক্সের, এটাই পক্সের একটা বৈশিষ্ট্য। এটা কতটা সংক্রামক, মানে আমাদের এই সাইডে অনেকে বলেন যে ছোঁয়াচে ভীষণ, ছুলেই নাকি হয়ে যাবে বা একটা বাড়ির ভিতরে থাকলে হয়ে যাবে, এটা কি সত্যি? হ্যাঁ, এবার এটা একটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আমরা একটা যে কোনো ইনফেকশাস ডিজিজের কতটা তার কি বলবো ইনফেকশাস ছড়ানোর ক্ষমতা যেটা, সেটা আমরা একটা সেকেন্ডারি কেস, একটা রেট বলে আমরা দেখি। তো তাতে দেখা যায় এটা হচ্ছে 80%, মানে কোনো একজন মানুষ যদি এর কন্ট্যাক্টে আসে মোটামুটি 80% চান্স যে তার পক্স হতে পারে, যদি তার আগে পক্স না হয়ে থাকে। এবং কমন হাউস হোল্ড, ধরো একটা বাড়িতে কোনো বাচ্চার পক্স হয়েছে বা বাড়িতে বড়দেরই কারো পক্স হয়েছে, বাকি যারা তার সঙ্গে কন্ট্যাক্টে আছে যদি তাদের আগে এক্সপোজার না থাকে বা তারা ভ্যাকসিনেটেড না থাকে, তাদের প্রত্যেকেরই কিন্তু চান্সেস আছে যে তারাও পক্সে আক্রান্ত হতে পারে, কারণ এটা কিন্তু হাইলি কন্টাজিয়াস একটা ডিজিজ। ঠিক আছে, একটা মানুষের হলে অন্য মানুষ যদি কন্ট্যাক্টে আসে, there is 80% চান্স কি তারও পক্স হতে পারে ইফ দ্য পারসন ইজ নট প্রিভিয়াসলি এক্সপোজড। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা বলি যে পক্সের পেশেন্টকে সবসময় আইসোলেটেড রাখতে, যে আইসোলেশনে রাখতে হবে, একটা কন্ট্রোলড এনভায়রনমেন্টে রাখতে হবে, অ্যান্ড রেগুলার তাকে বাদিং করতে হবে এবং বাকি যা যা প্রিকশনস নেওয়ার সেগুলো সব আমরা বলে দিই পেশেন্টকে তখন। ম্যাম, একবার পক্স হলে তাহলে কি তা মানে পরবর্তীকালে আরেকবার পক্স হয় না? সাধারণত একবার পক্স হলে কিন্তু সে লাইফ লং ইমিউনিটি দেয় সাধারণত, কিন্তু কিছু কিছু ব্যতিক্রম থাকে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একবার পক্স হওয়ার পরেও পক্স হচ্ছে অনেকের, সেগুলো ব্যতিক্রমী। কিন্তু সাধারণত আমাদের বইয়েও যেটা লেখা আছে যে একবার পক্স হলে সেটা একটা লাইফ লং ইমিউনিটি দেয়। কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় পক্স ভাইরাস আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে একটা প্রচ্ছন্ন অবস্থায় থেকে যায়, আমরা ডরম্যান্ট বলি ইংরেজিতে, প্রচ্ছন্ন অবস্থায় থেকে যায়। যখন বয়স হয়ে যায়, তার ইমিউনিটি পাওয়ার কমে যায়, তখন দেখা যায় যে আবার সেই পক্স ভাইরাস বেরিয়ে আসছে, সেটাকে আমরা হার্পিস জস্টার বলি। ওটা একটা কমপ্লিটলি আলাদা অসুখ, কিন্তু সেটা একটা লেট কমপ্লিকেশনস অফ দিস ভ্যারিসেলা ভাইরাস আমরা বলতে পারি আর কি। অনেকেই বলে পক্স হলে স্নান করা যাবে না। এটা একটা কমপ্লিটলি মিথ। হ্যাঁ, পক্স হলে স্নান করা যাবে না, এটা কমপ্লিটলি একটা মিথ। যেরকম আমরা নর্মাল পার্সোনাল হাইজিন মেনটেন করি নর্মাল টাইমে, সেরকমই পক্সের টাইমে সেই জিনিসটাই করব। খালি একটাই আমাদের বলার থাকে এক্ষেত্রে, যখন সেই ভেসিকল ফর্মেশন হয়, যেটা আমি তোমাকে বললাম যে প্রথমে সেটা ম্যাকিউল থাকে, তারপর প্যাপিউলার র্যাশেস হয়, তারপরে ভেসিকুল হয়, দেন ফগি হয়ে যায়, দেন স্ক্যাব হয়। তো এই যখন ভেসিকল ফর্মেশন হয় তখন কিন্তু এই র্যাশটা ইচি হয়ে যায়। তো তখন একটা বাচ্চার প্রবণতা হয় যে খালি চুলকানোর, ভীষণ একটা ইচি হয়ে যায়। তো যদি ওটা কোনোভাবে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় ওই জায়গাটাতে, ধরো বাচ্চা নখ দিয়ে চুলকে দিল, নখের মধ্যে তো ব্যাকটেরিয়া আছে, সেটা ওখানে ইনফেক্ট করে গেল, তারপর ওই জায়গাটা আর পাস ফর্মেশন হলো, এই জিনিসটা কিন্তু একটা কমপ্লিকেশন। তো আমরা এটা বারণ করি যেন বাচ্চা না চুলকোয়। যদি খুব ইচি হয়ে যাচ্ছে তখন আমরা সুদিং এজেন্টস কিছু দিতে বলি, ঠিক আছে। বা যদি দেখছি যে বাচ্চার বড় নখ আছে, সেই নখগুলো আমরা মাকে বলি আপনারা কেটে ছোট করে দেবেন, কারণ যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় তাহলে কিন্তু সেই পক্সের দাগটা অনেক সময় পার্মানেন্ট হয়ে যায়। আদারওয়াইজ যে নর্মাল পক্সের দাগ হয়, হাইপোপিগমেন্টেড বা হাইপার পিগমেন্টেড যে দাগগুলো থেকে যায়,
সেটা 2-3 সপ্তাহ পরে ধীরে ধীরে ওটা কমে যায় নিজে থেকেই, ঠিক আছে। তো স্নান করানো যাবে না, এটা আমি একদম আপনাদের বলবো যেটা একটা কমপ্লিটলি মিথ। পক্স হলে আমাদের আরও ভালো করে পার্সোনাল হাইজিনটা মেনটেন করতে হবে, পরিষ্কার জামা কাপড় পরতে হবে, পরিষ্কার থাকতে হবে, ঠিক আছে। বেশ কিছু জায়গা রয়েছে যেখানে 21 ডেজ অবধি স্নান করা বারণ থাকে। একদমই নয়, একদমই নয়। সেখানে আমি আরও পেশেন্টকে প্রোন করে দিচ্ছি যে স্কিন ইনফেকশনস, আরও ব্যাকটেরিয়াল ইনফেকশনস হওয়ার চান্সেস বেড়ে যাচ্ছে। সেক্ষেত্রে অলরেডি একটা ভাইরাল ইনফেকশন হয়ে বাচ্চার ইমিউনিটি ডাউন রেগুলেট হয়ে গেছে, এবার সেখানে আবার একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অনেক সময় এটাও দেখা যেতে পারে যে এত বেশি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলো যে সেটা একটা জেনারেলাইজ সেপসিসে পরিণত হলো, বাচ্চাটা আরও খারাপ হয়ে গেল। সুতরাং স্নান করাবো না এটা একদমই ভাবা যাবে না পক্স হলে, এটাই বলবো আমি। কখন ম্যাম ডাক্তারের পরামর্শ দরকার? ডাক্তারের পরামর্শ বলতে দেখুন, যদি ছোট বাচ্চার পক্স হয় আমি বলবো সবার আগে ডাক্তারকে কাছে এনে দেখানো উচিত, কারণ অনেক সময় মা বাবারা বুঝতে পারেন না যে কি বেরিয়েছে অ্যাকচুয়ালি, ওটা পক্স না এটা মশার কামড় বা কিছু প্রথম দিকে কিন্তু বোঝা যায় না, শুধু বাচ্চার জ্বর আসছে, গায়ে ছোট ছোট দানা বেরিয়েছে, এরকমই সিমটমস থাকে। তো সেক্ষেত্রে আমি বলবো যে না, পক্স যদি মনে হচ্ছে, মনে ডাউট হচ্ছে, সবার আগে ডাক্তারের কাছে এনে দেখান যে কি হয়েছে বাচ্চাটার অ্যাকচুয়ালি, কারণ আমরা দেখে তখন আপনাদের আরও কনফার্ম বলতে পারবো যে অ্যাকচুয়ালি বাচ্চার কি প্রবলেম হচ্ছে। প্লাস কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পক্সের সাথে কিছু কিছু কমপ্লিকেশনস আসে, লাইক কোনো পেশেন্টের নিউমোনিয়া হয়, কোনো পেশেন্টের ব্রেনে ইনফেকশনস হয়, হ্যাঁ, কারো কারো দেখা যায় যে পক্সের পরবর্তীকালে হাড়ে ইনফেকশন হচ্ছে, হ্যাঁ, এরকম মাল্টিপল কমপ্লিকেশনস থাকে। তো সেই সমস্ত ক্ষেত্রেও কিন্তু মা বাবাদের উচিত ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা। সাধারণত পক্সের যে জ্বরটা, র্যাশ বেরোনোর 2 থেকে 3 দিনের মধ্যে সেই জ্বর চলে যাওয়া উচিত। যদি সেই জ্বর পারসিস্টেন্টলি থেকে যায়, হয়তো দেখা যাচ্ছে র্যাশ বেরিয়ে গেছে, 7-10 দিন হয়ে গেছে কিন্তু বাচ্চার কন্টিনিউ জ্বর এসেই যাচ্ছে, দ্যাট ইজ অলসো অ্যান অ্যালার্মিং সাইন। তখনও কিন্তু মা বাবার উচিত ইমিডিয়েটলি ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করা। পক্স হয়েছে, র্যাশ বেরিয়েছে, বাচ্চার প্রচণ্ড কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, তখনও ইমিডিয়েটলি ডাক্তারবাবুর সঙ্গে এসে যোগাযোগ করতে হবে। বা বাচ্চার খিঁচুনি হয়ে গেল একটা, বা বাচ্চা উল্টো পাল্টা ভুল বকছে, সেক্ষেত্রেও ইমিডিয়েটলি ডাক্তারবাবুর কাছে নিয়ে আসতে হবে। বা দেখা যাচ্ছে যে পক্সের যে র্যাশগুলো বেরিয়েছে সেখানে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে সেই জায়গাগুলো ঘা হয়ে যাচ্ছে, এই সমস্ত ধরনের কমপ্লিকেশনস যদি হয় পক্স হওয়ার পর, তাহলে কিন্তু ডাক্তারবাবুদের কাছে এনে সেখানে মতামত নিতে হবে যে কি করা উচিত। আর শুরুতেই যখন আমরা যদি আমাদের মনের কারোর মা বাবার ডাউট হয় যে আমার বাচ্চার পক্স হচ্ছে কিনা, সেটা একটা পয়েন্ট যে তখন এসে ডাক্তারবাবুর কাছ থেকে সেটা কনফার্ম করা, কারণ সেই ডাক্তারবাবু তখন তাদেরকে এক্সপ্লেন করে দেবে যে কি কি করতে হবে, কি কি করা যাবে না, বাচ্চাকে কি খেতে দিতে হবে, কিভাবে রাখতে হবে, কতদিন বাচ্চাকে আলাদা করে রাখতে হবে, বা কতদিন আমি স্কুলে পাঠাতে পারবো না, বাইরে বের করতে পারবো না বাচ্চাকে, বা বাচ্চার কোন কোন সাইন সিমটমসগুলো দেখলে আমি আবার ডাক্তারবাবুর কাছে নিয়ে আসবো, সেগুলো সব তখনই কিন্তু ডাক্তারবাবুরা এক্সপ্লেন করে দেন। তো শুরুতে একবার অবশ্যই ডাক্তারবাবুর কাছে আসা উচিত। পক্সের জন্য কি কোনো ভ্যাকসিন রয়েছে? হ্যাঁ, অবশ্যই পক্সের জন্য ভ্যাকসিন আছে। আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনও এটাকে আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউলে ইনক্লুড করেনি, কিন্তু আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পেডিয়াট্রিক্সের যে ইমিউনাইজেশন শিডিউলটা আছে তার মধ্যে পক্স ভ্যাকসিন ইনক্লুডেড আছে। আমরা 15 to 18 মান্থসে একটা ডোজ দিতে বলি, আবার 4 to 5 ইয়ার্সে গিয়ে আমরা আরেকটা ডোজ সাধারণত দিতে, সাধারণত 2টো ডোজই আমরা দিতে বলি। বেসিক্যালি আমরা চাই যাতে বাচ্চাটা স্কুলে যাওয়ার আগে মেইন যেই সময়টাতে তাদের পক্স সংক্রমণ হওয়ার চান্সেস থাকে, বা বাচ্চা গ্যাদারিংয়ে যাওয়ার আগে, তার আগে আমরা ওই ভ্যাকসিনেট করতে চাই বাচ্চাদেরকে, যাতে বাচ্চাটা পক্সের থেকে প্রিভেন্টেড থাকে, চিকেন পক্সের থেকে বেসিক্যালি। ম্যাম অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নমস্কার। বাচ্চাদের পক্স হলে কোন জিনিসগুলো করা উচিত আর কোনগুলো করা উচিত নয় ম্যাম কিন্তু বললেন। এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কমেন্ট করতে পারেন, অথবা আমাদের গৌরীদেবী হসপিটালসের হেল্পলাইন নাম্বার তো রয়েছেই, সেখানেও যোগাযোগ করতে পারেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।